আর এবার নজর রাখি কাকদ্বীপের দিকে। কাকদ্বীপে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। অভিযোগ এর জেরে দিনে দিনে ছোট হচ্ছে খাল, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ভোগান্তির এক শেষ। এটা একটা খাল, এই খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বুধাখালী গ্রাম পঞ্চায়েত, গা ঘেঁষে বয়ে গিয়েছে ঘিয়াবতী খাল। এই খালই আশেপাশের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার জল নিকাশির বড় ভরসা। এমন একটি খাল দখল করে বেআইনি নির্মাণ, তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের বাড়ি। অভিযোগ এর জেরে একটু একটু করে ছোট হচ্ছে খাল, ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা, এলাকার জমা জল বেরোনোর পথ বন্ধ। গত কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হয়েছে, বিঘার পর বিঘা চাষের জমিতে জল জমে, ফলে কৃষকদের মাথায় হাত। জমা জলে বাড়ছে মশা মাছির উপদ্রব। খালপাড়ের বাসিন্দাদের দাবি, এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও লাভ হয়নি। ক্লোজ যখন হয় একটা স্লুইস গেট, তখন ছিল 35-40 ফুটের মতো। এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, আর চাষবাস একটু চাষ করেছি সব ডুবে চোখা হয়ে গেছে। তাহলে আমরা 5টা-7টা মৌজার জল কিভাবে বেরোবে? খাল পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে। এত জল বেরিয়ে যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে আমাদের এই ঘিয়াবতী খাল, যেটা লক গেটের সঙ্গে যুক্ত। জলটা বেরোতেই পারছে না, কারণ খাল বহুদিন ধরে সংস্কার করা হয়নি। অনেক দিন না সংস্কার হওয়ার কারণে আশেপাশে যারা বাস করতো তারা বিল্ডিং তুলে নিচ্ছে, অনেকেই বাধা দিচ্ছে, কিন্তু সে বাধা শুনছে না, খালটাকে একেবারে সংকুচিত করে দিচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, রাজ্যের কেউ ঘরদর করছে। আমরা বাধা দিলেও আমাদের তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো। অসাধু কিছু মানুষজন আছে, তারা বিভিন্নভাবে, প্রশাসনেরও কিছু কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে, মদত দিচ্ছে, যে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখা যাক হাওড়ার দিকে। হাওড়ার আবাসনে বৃদ্ধের রহস্য মৃত্যু, হাত থেকে উধাও 4টি দামি পাথরের আংটি, বৃদ্ধের মোবাইল ফোনেরও হদিশ নেই। উত্তর হাওড়ার গোলাবাড়ির ঘটনা। বৃদ্ধ হামেশাই ফ্ল্যাটে একাই থাকতেন, বৃদ্ধকে খুনের অনুমান পরিবারে। সিসি ক্যামেরা ফুটেজের রহস্য এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সেই সিসি ক্যামেরার ফুটেজ। বৃহস্পতিবার সন্ধ্যে 6:17 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন বৃদ্ধ। লিফট ব্যবহার করেই ফ্ল্যাটে এলেন। 3 তলায় ফ্ল্যাট, ফ্ল্যাটের অপোজিটেই তার ফ্ল্যাট, লিফটের অপোজিটেই তার ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটে ঢুকছেন তালা খুলে, হাতে কালো ব্যাগ। দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ বৃহস্পতিবার সন্ধ্যে 6:17 নাগাদ। বৃদ্ধ হাতে কালো ব্যাগ নিয়েই ঢোকেন, লিফটের অপোজিট ফ্ল্যাটে তিনি থাকতেন। এবার দেখাচ্ছি যে ফুটেজ, রাত 8:13 নাগাদ ফ্ল্যাটে ঢোকেন এক ব্যক্তি, হাতে লাল ব্যাগ। তিনি লিফট ব্যবহার করেননি, সিঁড়ি ব্যবহার করেই ওপরে ওঠেন এবং ফ্ল্যাটে ঢোকেন হাতে লাল ব্যাগ নিয়ে। আরও একবার দেখাচ্ছি আপনাদের, সময় রাত 8:13। অপর এক ব্যক্তি সিঁড়ি দিয়ে ফ্ল্যাটে ঢুকলেন, তখন ওই ব্যক্তির হাতে লাল রঙের ব্যাগ। ভিতর থেকে গেট খুলে দিলেন কে? বৃদ্ধ, যে বৃদ্ধ 6:17 লিফটে করে ওপরে এলেন, যার ফ্ল্যাট। এবার যে ফুটেজ দেখাচ্ছি, 2 ঘন্টা পর ওই ব্যক্তি, অর্থাৎ রাত 10:32 নাগাদ ফ্ল্যাট থেকে বেরোলেন। ওই ব্যক্তির হাতে লাল ব্যাগ কিন্তু আর দেখা যায়নি। কি দেখা যাচ্ছে? কালো রঙের ব্যাগ, যে ব্যাগ ব্যবহার করেছিল ওই বৃদ্ধ, যার ফ্ল্যাট, তার হাতে এই ব্যাগ ছিল। আর এখন দেখা যাচ্ছে এই ব্যক্তির হাতে কালো রঙের ব্যাগ। ফ্ল্যাটের ভিতর কি হয়েছিল 2 ঘন্টা? পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
তদন্ত শুরু করেছে পুলিশ। বৃদ্ধের মেয়ে তিনি বলছেন বাবা কখনো সিগারেট খেতেন না, কিন্তু সিগারেটের খোল পাওয়া গিয়েছে। বাবা বলছে বাবা কখনো সিগারেট খেত না যেমন জানাচ্ছে, একই সঙ্গে এটাও বলছেন ওনার মেয়ে যে বাবার কাছে একটি কালো ব্যাগ থাকতো, সেই ব্যাগে মূল্যবান নথি, দামি জিনিসপত্র রাখা হতো, টাকা পয়সা তো থাকতো না কিন্তু নথি থাকতো, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। কি বলছেন বৃদ্ধের মেয়ে শোনাই আপনাদের। আমার বাবা যেখানে কোনোদিনও সিগারেট খেতেন না, আমরা সিগারেটের একটা খোলা পেয়েছি, 4টে আংটি ছিল, হাতের চেন ছিল ওপর হাতে, সেগুলো নেই। তার মোবাইলটা তো আমরা প্রথম থেকেই সুইচ অফ পাচ্ছিলাম, তার ফোনটাও নেই। তারপর আমাদের এখানে লোকাল সব লোকেরা জানে আমার বাবা হাতে সবসময় একটা ব্যাগ ক্যারি করতো, সেই ব্যাগটাও নেই। আমরা তাকে চিনতে পারছি না, আমরাও দেখেছি। হ্যাঁ, বা আমার বাবা নিশ্চয়ই তাকে চেনে। আমার বাবা কিন্তু সহজে কারোর সাথে বন্ধুত্ব করবার মতো মানুষ নয়। তার এমন একটা বিশ্বাসের জায়গা সে অর্জন করেছে যে আমাদের কাছেও সে তার পরিচয় লুকিয়ে গেছে। সাতক্ষীরা থেকে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা। প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার। বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর 24 পরগনার স্বরূপনগরে। সেখানেই বাংলাদেশের ডিআইজি র্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে স্বরূপনগর। এই হাকিমপুর চেকপোস্ট থেকে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান। বিএসএফ এর দাবি অনেকদিন ধরে সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশের পুলিশ কর্তা। শনিবার সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েন। তার থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় হাই কমিশন। 5ই অগস্ট 2024 বাংলাদেশে হাসিনা সরকারের পতন, দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে উপদেষ্টা সরকার। এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা। প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন। গত 17 অগস্ট 18 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয় এই 18 জন পুলিশ কর্তাই কাজে যাচ্ছিলেন না। এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও, যিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন এপারে। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।